দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে সাকিব আহমেদ মিঠু সিলেট থেকে আর সাম শামীম সুমন সুনামগঞ্জ থেকে একই সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রথমে সাকিব আহমেদ মিঠু, ঈদের আনন্দ তো রয়েছেই, কিন্তু ঈদের আনন্দের যে ভাটা, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে প্রথমে সর্বশেষ অবস্থাটা। জুমুর শুভ সকাল আপনাকে এবং ঈদ মুবারক। সিলেটের জন্য আসলে মোটেও সুখর সকাল নয়, ঈদটাও তেমন আনন্দের নয়। আপনি জানেন যে গতকালকে বা গত 3 দিন থেকে সিলেটে যে বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ঢল নেমেছে। আজকে সকালে সিলেটে যে সবকটি নদী আছে, 4টি নদী 6টি পয়েন্টে কিন্তু নদীর পানি কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে এটা হচ্ছে পাহাড়ি ঢল। সিলেটে যে অতিবৃষ্টি হয় সেটার কারণে সিলেট নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু পাহাড়ি ঢলে যে সীমান্তবর্তী উপজেলাগুলো আছে বা সীমান্তবর্তী যে এলাকা আছে নদী নিকটবর্তী যে এলাকা আছে সেই এলাকাগুলো আসলে প্লাবিত হয়ে যায়। সেই এলাকাগুলোর যে মানুষ আছে, কয়েক লাখ মানুষ আছেন, তারা পানিবন্দী হয়ে যান। এখন পর্যন্ত আমাদের জেলা প্রশাসন তথ্য মতে প্রায় 2 লাখ মানুষ এই বন্যার পানিতে আক্রান্ত আছেন। আমার সাথে আছেন সিলেটের সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ। তার সাথে একটু তিনি সীমান্তবর্তী এলাকার মানুষ, তিনি জৈন্তা বার্তার প্রধান সম্পাদক। তার কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। ফারুক ভাই, আপনি তো দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন, আপনার নজরে কি এরকম বন্যা কখনো দেখেছেন? বা সিলেটে যে এখন যে বৃষ্টি হলেই বন্যার সৃষ্টি হয়ে যায় বা পাহাড়ি ঢল হলেই বিভিন্ন এলাকা ডুবে যায়, এর মূল কারণ হিসেবে আপনি একজন সাংবাদিক হিসেবে কি অবজারভেশন আপনার? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি যে বিগত কয়েক বছর ধরে সিলেটে স্থায়ীভাবে বসবাস করছি, কিন্তু এরকম বৃষ্টিতে, অল্প বৃষ্টিতে এটা নজিরবিহীন। বিশেষ করে গতকাল যে ঘটনাটা ঘটলো, আমরা ঈদের দিন মানুষ যে দুর্ভোগ পোহাতে হলো, এটা আমরা কখনো দেখিনি। এরকম পরিস্থিতির মধ্যে সিলেটবাসী কখনো পড়ে নাই। নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে। মানুষ ঈদ করতে পারে নাই, ঈদের নামাজ পড়তে পারে নাই, মসজিদে হাঁটু পানি কোমর পানি ছিল কোথাও কোথাও, যার জন্য কুরবানিও দিতে পারে নাই। আজকেও হয়তো কিছু কিছু জায়গায় কুরবানি দেওয়া হবে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। আর অনুসন্ধান কি বলছে আসলে এই কারণগুলো আসলে কি হতে পারে? এই কারণগুলো মূলত এই যে আমাদের অপরিকল্পিত নগরায়ন, বিগত কয়েক বছর ধরে সিলেটে যে অপরিকল্পিত নগরায়ন এবং নগরায়নের কারণে কিন্তু এই জলাবদ্ধতার মূল কারণ। আরেকটা কারণ হচ্ছে যে উজানে যে আমরা যে আন্তঃসীমান্ত নদীগুলো আছে, নদীগুলো থেকে আমরা বেশ কয়েক বছর ধরে প্রতিবাদ করে আসছিলাম যে এই নদীগুলোর উজানে কিন্তু বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধের কারণে কিন্তু তারা যখন ইন্ডিয়ান সীমান্তবর্তী এই নদীগুলোর উজানে বাঁধের ফলে হঠাৎ করে কিন্তু তারা বাঁধগুলো ছেড়ে দেয়, এবং এই সুইচগুলো গেটগুলো ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ করে কিন্তু আমরা বন্যায় আক্রান্ত হয়ে যাই। হঠাৎ করে অতিরিক্ত পানি, এবং এই পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, যার জন্য ফ্ল্যাশ ফ্লাড বা বন্যা হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়, ওই সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হয়। তাছাড়া আরেকটা বিগত কয়েক বছর ধরে আরেকটা ওয়াল ওয়েদার রোড, যেটা ইটনা মিটামইন যে ওয়াল ওয়েদার রোড, এই নদীগুলোর এই নদীর পানিটা নিচে নেমে যাওয়ার কথা, কিশোরগঞ্জের হাওরে গিয়ে পড়ার কথা, কিন্তু কিশোরগঞ্জের হাওর এই নদীগুলো পানি দ্রুত কাটছে না। এই নদীগুলোর পানি দ্রুত কাটার না কারণে এই বিগত 4-5 বছর ধরে সিলেটে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হয় বারবার। আমরা অবিলম্বে সরকার প্রধানকে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আহ্বান জানাবো যে ইটনা মিটামইন সড়কটাতে আরও কয়েকটা ব্রিজ দিয়ে হলেও এই পানি ধারণ ক্ষমতাটুকু যেন সিলেট থেকে দ্রুত সরে যায়, তাইলে আমরা কেবলমাত্র সিলেটবাসী এই অকাল বন্যা থেকে বাঁচব। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন সাংবাদিকের সাথে কথা বলতে চাচ্ছি, তিনি আছেন নাবিল। তিনিও সিলেটের একজন স্থানীয় সাংবাদিক, দীর্ঘদিন থেকে আপনিও সাংবাদিকতা করছেন। এই যে পয়েন্টগুলো ফারুক ভাই বলছিলেন, আপনি তো দীর্ঘদিন থেকে অনুসন্ধান করছেন, বন্যা কাভার করছেন, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, শহরেও কাভার করছেন। কি অভিযোগগুলো কি পাচ্ছেন এবং সরকারি কর্মকর্তা বলেন? আমরা দেখেছি সাকিব আহমেদ মিঠু, আপনার কাছ থেকে শুনছিলাম যে একে তো অপরিকল্পিত নগরায়ন এবং সেই
নবরুক্ত নগরায়ণ ছাড়া উজানে বাদ এবং ইটনা মিঠামইন যেই মহাসড়ক রয়েছে সেই সড়কের কারণে সিলেট থেকে পানি সরছে না এমন অভিযোগ রয়েছে। আমাদের সাথে সুনামগঞ্জ থেকে শামস শামীম রয়েছেন। শামস শামীম, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, ঈদ কেমন কাটালো সুনামগঞ্জের মানুষ? আপনি তো রেনকোট পরে আছেন, মনে হচ্ছে এখনো বৃষ্টি সেখানে চলছে। পানির কি অবস্থা? সুনামগঞ্জের যে প্রধান নদী সুরমা উপরে প্রবাহিত হয়েছে এবং যে সুনগর পয়েন্ট আছে 30 কিলোমিটার উপরে এবং সাথে 30 সেন্টিমিটার উপরে প্রবাহিত, যার ফলে সীমান্ত এলাকায় যে সড়ক এবং মাথাবাড়ি প্লাবিত হয়েছে। পাশাপাশি বাঘের জনপদেও এখন নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ শহরের আমি যে এলাকায় এখন দাঁড়িয়ে আছি, মল্লিকপুর এলাকা গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে সরকারের খাদ্য গুদাম আছে। এই খাদ্য গুদামের চারদিকে পানি চলে এসেছে এবং ক্যাম্পাসেও পানি। যদি আর সামান্য পানি বাড়ে তাহলে হয়তো সংরক্ষিত এই খাদ্য গুদামের ভিতরে পানি ঢুকতে পারে। এভাবে আমরা খোঁজ নিয়ে জেনেছি সুনামগঞ্জ জেলার যে নতুন নতুন এলাকা, বিশেষ করে সুনামগঞ্জ শহরের নতুন পাড়া, তেগড়িয়া, বড়পাড়া, এইসব এলাকার বিভিন্ন বাসাবাড়ি এবং রাস্তাঘাটে পানি পড়েছে, যার ফলে মানুষ ভোগান্তিতে কাটেছে। আর আপনি যে ঈদ প্রসঙ্গে বলেছিলেন, আসলে গত 3 দিন ধরে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ঢল অব্যাহত আছে। এ কারণে আসলে অনেকেই গতকাল কুরবানি দিতে পারেনি এবং অনেকে কুরবানি দিলেও আসলে মাংস কাটার উপযুক্ত পরিবেশ ছিল, যার ফলে বন্যার কারণে এবার আমরা দেখেছি ঈদের আনন্দটা ম্লান ছিল। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছিলাম, তারা 48 ঘন্টার যে সময় দিয়েছিলেন সেই সময়ে সুনামগঞ্জে স্বল্পকালীন বন্যার কথা বলেছেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যেভাবে পানি বাড়ছে আসলে সুনামগঞ্জে বড় বন্যার দিকে যেতে পারে। তবে সুনামগঞ্জ জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী আমাকে জানিয়েছেন সুনামগঞ্জের যে স্কুল কলেজগুলো আছে সেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসাবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেখানে যারা বন্যা প্লাবিত হবে, যাদের বাসা বাড়ি প্লাবিত হবে তাদেরকে গিয়ে উঠার জন্য তিনি বলেছেন। তবে এখন পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে লোকজন উঠেনি। আমরা আজকে যেভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, হয়তো আজকে অনেকেই সেই আশ্রয় কেন্দ্রে উঠতে পারে, কারণ পানি খুবই দ্রুত বাড়ছে। আপনি আছেন সেখানে, আমাদের সাথে উত্তম রায় লালমনিরহাট থেকে যুক্ত হবেন। উত্তম রায়, কি পরিস্থিতি আপনাদের ওখানে? শুভ সকাল আপনাকে। আপনাকে জানিয়ে শুভ সকাল। আসলে যে আজকে যে গত রাত 5 মিনিট দেখা দিয়েছে, এছাড়াও যে উজানের যে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং এ যে পাহাড়ি ঢল, সিকিম সহ যে পাহাড়ি ঢল, সেটি কিন্তু এদিকে যে ভাটির থেকে কিন্তু ওই পানিতে আসায় লালমনিরহাটে তিস্তা, ধরলা সহ যে অন্যান্য নদ নদীগুলো আছে সেগুলোতে কিন্তু আসলে দেখা দিয়েছে বিপদসীমা পর্যন্ত কিন্তু অতিক্রম করেছে ডালিয়া পয়েন্টে। এদিকে নিম্নাঞ্চলে বন্যার সংখ্যা রয়েছে। ঠিক এখন কিন্তু গত রাত মধ্যরাত থেকে কিন্তু ভারী বর্ষণ এখনো চলমান রয়েছে। ঠিক আমার পিছনে যদি দেখাই, এই যে তিস্তা, ধরলা, এই সকলে যে নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলোতে কিন্তু আসলে যে পাহাড়ি ঢলের পানি আশায় তলিয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু আমাদের ফসলি যে জমি আছে সেগুলো পানির নিচে কিন্তু তলিয়ে গেছে। এছাড়াও নিম্নাঞ্চলে ফসল পাট যেগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। ইতিমধ্যে যে ঈদের যে আমেজ যেটি সেটি কিন্তু লালমনিরহাটের মানুষ কিন্তু ঈদের পরবর্তী যে আনন্দ উৎসব সেটি থেকে কিন্তু বঞ্চিত, যেমন তেমনি কিন্তু নদীপাড়ের মানুষের যে দুর্বিষহ জীবন, এই জীবনের তারা কিন্তু আসলে কাটিয়ে উঠতে পারছে না। আরো রয়েছে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস রয়েছে যেটি যে আসলে আরো কয়েকদিন ভারী বর্ষণ এবং যে লালমনিরহাটের যে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলোতে কিন্তু বন্যা দেখা দিতে পারে। যদিও বা এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু ঈদের ছুটি চলেছে সে কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার এখানে কিন্তু মানুষের যে পাশে প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা জনপ্রতিনিধিরা, তারা কিন্তু আসলে এই যে নদী পাড়ের মানুষজনের এখন খবর নিতে পারেনি এমনকি জানিয়েছেন কিন্তু এই নদী পাড়ের মানুষজন। প্রচন্ড বৃষ্টি দেখতে পাচ্ছি এবং পেছনে নদীর যে অবস্থা এবং আপনার ক্যামেরা ইতিমধ্যে বৃষ্টিতে ভিজে গেছে। আপনি
আপনাকে ধন্যবাদ জানাই এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উত্তম রায় একই সঙ্গে শামীম সুনামগঞ্জ থেকে এবং সাকিব আহমেদ মিঠু আমাদের সাথে যুক্ত ছিলেন সিলেট থেকে। 3 জায়গার পরিস্থিতি কিন্তু বেশ খারাপ এবং বৃষ্টি যেমন রয়েছে, পানির বাড়ার পূর্বাভাস রয়েছে, সবকিছু মিলিয়ে দুর্ভোগের মধ্যেই রয়েছেন এলাকাবাসী, সেই খবর জানছিলাম। এবং সবচেয়ে শোচনীয় যে বিষয়টি, যেহেতু সরকারি ছুটি চলছে এখন, সেহেতু এলাকার জনপ্রশাসন অথবা স্থানীয় যারা চেয়ারম্যান রয়েছেন তাদের কারোরই সহায়তা পাচ্ছেন না এলাকার মানুষ, সেই অভিযোগটিও কিন্তু উঠে এসেছে।